প্রিয় বন্ধুরা আমার, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি শোনার জন্যে। বন্ধুগণ, ভিডিও শুরুর পূর্বে যে অনুরোধটা আপনাদেরকে করে থাকি আজকে সেটা করছি। অনুগ্রহপূর্বক আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন এবং মন্তব্য করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনুপ্রাণিত হই। এখন আলোচনা প্রসঙ্গে আসা যাক। বন্ধুরা আমার, আজকের প্রধান আলোচ্য বিষয়টা হচ্ছে, অনেকগুলো পয়েন্ট আমি বলবো। প্রধান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, তার সম্পর্কে আমি বলেছি যে ইউনূসের মৃত্যুদূত দুয়ারে নক করছে, অর্থাৎ তার মৃত্যু আসন্ন। বন্ধুগণ, একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস থেকে আমি উদ্ধৃতি দেব, ইতিহাস থেকে আপনারা সেটা জানতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জীবন দশায় তিনি দুবার মৃত্যুবরণ করেছেন। একবার 1971 সালের 25শে মার্চ, সেই ভয়াল রাত্রিতে, যখন তিনি রাত 12টার পর ওয়্যারলেস মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। তারপর থেকে বাংলার জনগণ শেখ মুজিব কোথায় আছেন, কী অবস্থা আছেন কেউ জানত না। বেশ কয়েকদিন পর বিদেশি সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি, বা তৎকালীন আন্দোলনরত যুদ্ধরত বাংলাদেশের স্বাধীনতাকামী লক্ষ লক্ষ মানুষ জানতে পারে যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে। কারাগারে থাকলেও বঙ্গবন্ধু তখন যুদ্ধের মাঠের থেকে আমাদের দিক নির্দেশনা না দিলেও তিনি যে 7ই মার্চের ভাষণে দিক নির্দেশনা দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, মনে রেখো রক্ত যখন দিয়েছি তখন আরও রক্ত দেব, দেশকে মুক্ত করে সারব ইনশাল্লাহ। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রবাসী সরকার গঠন করে তার নেতৃত্বে পাকিস্তানি বাহিনীকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করে, পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতা তো ঘোষিত হয়েছিল 26শে মার্চ রাতে, আর আমরা মুক্ত হলাম, বিজয় পেলাম 1971-এর 16ই ডিসেম্বর। এই সময়টায় বঙ্গবন্ধু অনুপস্থিত ছিলেন এবং ইতিহাস প্রমাণ দেয় সেই অনুপস্থিত শেখ মুজিব ছিলেন অত্যন্ত ভয়ঙ্কর। তার বাণী ছিল, তার ভয়েস ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভয়েস ছিল অত্যন্ত শক্তিশালী। সেই শক্তিশালী ভয়েসটা দেশকে মুক্ত করেছিল। তিনি থাকুন আর নাই থাকুন। দ্বিতীয়বার তিনি সশরীরে মৃত্যুবরণ করেন 1975 সালে 15 আগস্ট, যখন বিপদগামী পাকিস্তানপন্থী খন্দকার মুশতাকের নেতৃত্বে একদল অমুক্তিযোদ্ধা সৈনিক, যারা পাকিস্তানের কাছ থেকে ব্রেন ওয়াশ হয়ে একেবারে দেশে যুদ্ধের শেষ সময় এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, তাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। নিহত হওয়ার পর কী হলো? বঙ্গবন্ধুর সে বাণী আবার জেগে উঠল। শেখ হাসিনা তার একমাত্র জীবিত কন্যা দুজন, কিন্তু প্রধান হচ্ছেন শেখ হাসিনা। তার মধ্য দিয়ে বঙ্গবন্ধু আবার আত্মপ্রকাশ করলেন। আত্মপ্রকাশ করে
সেই মৃতপ্রায় আওয়ামী লীগকে পুনর্জীবিত করে দেশের ক্ষমতায় শেখ হাসিনা ফিরে এলেন। ফিরে এলো বঙ্গবন্ধু, ফিরে এলো আমাদের সেই মুছে যাওয়া স্থগিত সংবিধান। আমরা ফিরে পেলাম জাতির পিতাকে, আমরা ফিরে পেলাম সার্বভৌম বাংলাদেশকে এবং তার কন্যা তনয়া শেখ হাসিনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে। তাই বলছি, বঙ্গবন্ধু মৃত বঙ্গবন্ধুর থেকে, জীবিত বঙ্গবন্ধুর থেকে মৃত বঙ্গবন্ধু ছিল অত্যন্ত শক্তিশালী। আর আজকে তার কন্যা 2024 সালের 5ই আগস্ট থেকে দেশে অনুপস্থিত আছেন। অনুপস্থিত থেকেও তিনি আজকে ভয়ঙ্কর মূর্তি ধরে পুনরায় আবার জনগণের মধ্যে ফিরে আসছেন। কদিন আগেই তার 17 তারিখের ভাষণ নিশ্চয়ই আপনারা শুনেছেন। বিশ্বমঞ্চের সমস্ত সাংবাদিকদের উদ্দেশ্যে, সমস্ত বিশ্বের জনতার উদ্দেশ্যে, বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্যে আবার বাংলার মানুষ জীবিত হয়ে উঠেছে। তার কর্মীরা, তার কোটি কোটি কর্মীরা জীবিত হয়ে তারা আবার স্লোগান তুলেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তারা আবার মাঠে নেমেছে। তাই আমরা দেখতে পাচ্ছি অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর, ঠিক তার পিতা জাতির জনক শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মানুষকে দুবার, একবার স্বাধীনতাকাল 71 সালে, আবার এই সময়টিতে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছেন। দুবারই তিনি এই ভারতবর্ষ অকৃত্রিম বন্ধু হিসাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। একবার স্বাধীনতা যুদ্ধের সময় দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধী, আর আজকে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে অনেকেই আমাদের দেশে সমালোচনা করেন। একদিন আমেরিকাও নরেন্দ্র মোদীর ভিসা বন্ধ করে রেখেছিল, কিন্তু আজকে তার কর্মগুণে, তার মেধায়, মননে এবং নেতৃত্ব গুণে আজ নরেন্দ্র মোদী সারা বিশ্বের নেতা হয়ে উঠেছেন। নিশ্চয়ই বাংলাদেশের জনগণও দেখতে পাচ্ছেন যে আজকে ইউরোপিয়ান কান্ট্রির প্রত্যেকটি দেশের নেতা আজকে ভারতে এসেছেন। কার কাছে? নরেন্দ্র মোদীর কাছে। কী জন্যে? আজকে আমেরিকা প্রত্যেকটি দেশকে অতিষ্ঠ করে তুলেছে এই ট্যারিফ দিয়ে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপরে 10% ট্যারিফ করেছে, আর ভারতবর্ষের উপরে তো করেছে 50%। কিন্তু 50% ট্যারিফ করার পরেও এই যে নরেন্দ্র মোদী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমেরিকার কাছে, ওই ট্রাম্পের কাছে মাথা নত করেননি, কোনো কথাই বলেননি। ট্রাম্প বহুবার ফোন করেছে, মোদী তার ফোনই ধরেনি। এই যে ব্যক্তিত্বশালী মানুষটি, আজ পৃথিবী তাকে চিনতে পেরেছে, পৃথিবীর নেতারা তাকে চিনতে পেরেছে। যখন আমার মোদী ইউরোপিয়ান কান্ট্রিগুলোর পিছনে, যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর পিছনে আবার লেগেছে, তাদেরকে ট্যারিফ ধার্য করেছে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে, তখন ইউরোপিয়ান কান্ট্রি তাদের মুক্তির জন্য ছুটে এসেছেন ভারতে। সেই মোদির কাছে আজকে তারা বিশ্ব নেতা হিসাবে মোদিকে স্বীকৃতি দিতে চান। আর কে ছুটে এসেছেন? আজকেই, গতকাল এসেছেন সংযুক্ত আরব আমিরাতের আমির নাহিয়ান সাহেব, তিনিও কিন্তু ভারতে। কেন আজকে এই মানুষগুলো ভারতে এসেছেন? আমার মনে হয় যে এই বাংলাদেশের জামাত ইসলাম, তাদের সহযোগী ইসলামী সংগঠন, শিবির ক্যাডার এবং পাকিস্তানের এই আইএসআইয়ের চামচাগুলো, গোয়েন্দাগুলো কিছুই বুঝতে পারেনি। তাই গর্দবগুলো মাথায় গবর, এরা বুঝতে পারেনি আজকে মোদি বিশ্বের কোথায় দাঁড়িয়ে আছে। আর কেনই বা শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, মোদি তাকে আশ্রয় দিয়েছেন। কেন? মোদি যুদ্ধ করতে চান না। ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, যুদ্ধ করবে না, যুদ্ধ করতে চান না তিনি। তাই তিনি কি করতে চান? মোদির যে থিসিস, সেটা তিনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান। তাহলে আসুন সেই গল্পটা একটু করা যাক। বন্ধুগণ,
বাংলাদেশে আগামী মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে আমেরিকা যে কোনো প্রকারে জামাতকে ক্ষমতায় আনতে চায়, আর জামাতও যে কোনো প্রকারে ক্ষমতায় যেতে চায়। তার জন্যে ইউনূসও যে কোনো প্রকারে জামাতকে ক্ষমতায় আনতে চায়, প্রধান উপদেষ্টা ইউনূস। তার জন্যে ইউনূস তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে রজার রহমান, যাকে সে আমেরিকার নাগরিক, যাকে সেখানে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে বানিয়েছেন, তাকে দিয়ে একটা প্ল্যান তৈরি করেছে যাতে জামাতকে ক্ষমতায় আনা যায়। এখন জামাতকে ক্ষমতা আনতে গেলে কী করতে হবে? দেশের পুলিশ বাহিনী তো ভাঙা, পুলিশ প্রশাসন বলতে তো কিছুই নেই, কাজে আর্মিকে ব্যবহার করো। কি ওই যে জেনারেল ওয়াকার আছে, তাকে বিশ্বাস করা যায় না, সে একবার এক এক রকমের কথা বলে। একবার সে চেতে ওঠে যে আমি দেশের মানুষের নিরাপত্তা বিধান করলাম, আবার দেখা যায় যে ফুটুস হয়ে গেছে। একবার তিনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান সেনাবাহিনীর জন্য, তারপর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে নামিয়ে দেন। কি করে? মবের কাছে, ইউনূস বাহিনীর মবের কাছে সেই সেনাবাহিনী আত্মসমর্পণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখে, কোনো কাজই করতে পারে না। কাজেই এই যে দমনা, জেনারেল ওয়াকারকে জামাত বিশ্বাস করতে পারেনি। তাই জামাত এই রজর রহমান এবং আমেরিকার সিআইএর প্ল্যান অনুসারে তারা সাজিয়েছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের সামনে কোন কোন জেনারেলকে কোথায় কোথায় সেট করলে নির্বিঘ্নে জামাত ক্ষমতায় যেতে পারে, সেইভাবে একটা প্রপোজাল তৈরি করে তারা সাবমিট করেছিল ইউনূসের অনুমোদনের জন্য। ইউনূসের অনুমোদন পেলে সেটা রাষ্ট্রপতির কাছে যেত। কিন্তু তার আগে তো সুপারিশ লাগবে সেনাপ্রধানের। সেনাপ্রধানের কাছে যখন এইটা গেছে, তখনই কিন্তু কোনো একটা দেশের গোয়েন্দা মারফত জেনারেল ওয়াকার জানতে পেরেছেন যে এইটা যদি তিনি অনুমোদন করেন, এটি পাশ হয়, কালকের থেকে তিনি আর থাকবেন না, তার চাকরির আগেই তাকে সরিয়ে দেওয়া হবে, এমনকি তার জীবনও বিপন্ন হতে পারে। সঙ্গে সঙ্গে তিনি ফাইলটা ঠেকিয়ে দিয়েছেন। জামাত, ইউনূসের উপদেষ্টা এবং আমেরিকার সিএ, পাকিস্তান আইএসের সমস্ত প্ল্যান ভেস্তে যেতে বসেছে, যার প্রেক্ষিতে জামাত বলছে যে আর্মির যেন নির্বাচনের কোনো সেন্টারে না যায়, আর্মিকে যেন নির্বাচনের ডিউটিতে না দেওয়া হয়। এগুলো তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এই সমস্ত কথা। এই অবস্থা কোথার থেকে কী হচ্ছে? নিশ্চয়ই কিছু কিছু বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছেন, যারা বড় বড় সাংবাদিক আছেন, যারা বড় বড় রাজনীতিবিদ আসেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশেষ করে যাদেরকে ক্ষমতায় আনার জন্যে কথা হয়েছিল, আমেরিকাও কথা দিয়েছিল, ইন্ডিয়াও এটা সমর্থন দিয়েছিল, যার প্রেক্ষিতে আমাদের তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল, সেটা কিন্তু আজকে নিশ্চুপ হয়ে গেছে। তারেক রহমান ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা যেন সুদূর পরাহত একটা অবস্থায় দেখা দিয়েছে। কাজেই সবচেয়ে বড় গেমটা এখন খেলে ফেলেছেন জেনারেল ওয়াকার, আর পিছনে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বাংলাদেশের মানুষ পছন্দ করুক আর না করুক, আমাদের অসময়ের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কাঁটা দিয়ে কাঁটা তোলার পলিসি গ্রহণ করে আজকে মাঠে নামিয়ে দিয়েছেন। কিন্তু এতদিন পরে জনসমক্ষে নিয়ে এসেছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনার ভাষণ আপনারা শুনেছেন, অত্যন্ত মার্জিত, অত্যন্ত পোলাইট, অত্যন্ত শান্ত একটা ভাষণের মধ্য দিয়েও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন, দেশবাসীকে সাহায্য করেছেন, আওয়ামী লীগের সমস্ত কর্মীদের সাহায্য করেছেন যে আমি দেশে ফিরে আসব এবং সমস্ত অন্যায়ের বিচার আমি করব। এটা একটা বিশাল মেসেজ। এই মেসেজটা আজকে বাঙালির হৃদয়ে, স্বাধীনতাপন্থী মানুষের হৃদয়ে, মুক্তিযোদ্ধাদের হৃদয়ে, মুক্তিযোদ্ধার প্রজন্মের হৃদয়ে, স্বাধীনতা চেতনায় যারা বিশ্বে